মনির হাসান, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর আর খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক জনাব মাসুদ কামাল। মিস্টার মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। এছাড়াও এই আলোচনায় যোগ করে নিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারীকে। ডক্টর নুরুল আমিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন তাদের মতামত, করবেন বিশ্লেষণ। নৈতিক স্থলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াত। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে বহিষ্কারের বিষয়টি তারা নির্বাচন কমিশনকে জানাবেন। এক তরুণীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় গাজী নজরুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তার নির্বাচনী এলাকা সাতক্ষীরার শ্যামনগরের মানুষ। হয়েছে বিক্ষোভ। মারধরের অভিযোগে গাজী নজরুল ইসলামের নামে মামলা করেছেন তার ড্রাইভার ওবায়দুল্লাহ। এখন প্রশ্ন হলো, নৈতিক স্থলনের অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুলকে জামায়াত ইসলামী থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ থাকবে কি? সংবিধান আর আইন কি কোনো স্পষ্ট নির্দেশনা দিচ্ছে? সহজ করে বুঝতে চাই। এছাড়াও ভারতের রাজনীতি উত্তাল করা ককরোচ জনতা পার্টির আন্দোলন আর তৃণমূলে নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জের বিষয়টিও আনতে চাই আজকের নির্বাচিত খবরের টেবিলে। তবে চলুন শুরুতেই গাজী নজরুলকে বহিষ্কারের প্রতিবেদনটি দেখে আসি। সোমবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একটি কক্ষে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন সাতক্ষীরা ৪ আসনের জামায়াতের এমপি গাজী নজরুল ইসলাম। শুরুতে জামায়াত সমর্থকরা ভিডিওটিকে এআই নির্মিত ও ভুয়া বলে দাবি করেন। পরে মঙ্গলবার এমপি নজরুল ইসলাম ফেসবুকে দেয়া এক পোস্টে ভিডিওর ব্যাখ্যা দেন। দাবি করেন ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। এই সংসদ সদস্য আরও দাবি করেন পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জেরেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এমন ব্যাখ্যাতেও পার পাননি জামায়াতের এই এমপি। এ ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে নজরুল ইসলামের নির্বাচনী এলাকা শ্যামনগর। বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয়রা। এ সময় সাতক্ষীরা শ্যামনগরে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে গাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ জনতা। জনগণের নেতা সে যদি এরকম ধর্ষণ করতে পারে, নারীর কোনো নিরাপত্তা আছে? আমার মূল কথা, আমরা নারীদের নিরাপত্তা চাই। আমরা নারীরা কোথাও নিরাপত্তা নেই। এই ধর্ষকের বিচার চাই এবং তার এমপিও থেকে পদত্যাগের দাবি জানাচ্ছি। আমরা চাই যে এই ধর্ষকের বিচারক, কারণ ধর্ষক কোনো দলের হতে পারে না। এমন বিতর্কের মুখে বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে ঘটনার তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করা হবে বলেও জানানো হয়। উত্তপ্ত করে তোলবার চেষ্টা করছেন সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমার প্রতিবেদনটি দেখছিলাম, মাসুদ কামালকে দিয়ে বরং আলোচনাটা একটু শুরু করি। জানাব মাসুদ কামাল, আপনি দেখছিলেন প্রতিবেদনটি। এখন এই সংসদ সদস্যর এমপি পদ থাকবে কি থাকবে না সেটি নিয়ে নিশ্চয়ই আমরা ধীরে ধীরে আলোচনায় ঢুকবো। তবে প্রথমে একটু বুঝতে চাই যে ধরেন এই ঘটনা বা এই যে বহিষ্কারের মধ্য দিয়ে জামায়াত কি আসলে স্বীকার করে নিল যে তাদের দলের কোনো সদস্যের নৈতিক স্থলন হয়েছে, যখন যে দলটি আসলে এই বয়ানটি সামনে নিয়ে আসে বা এই ন্যারেটিভটি সামনে নিয়ে আসে যে তাদের দলের মানুষজন আসলে সৎ এবং চরিত্রবান মানুষের শাসনের কথাটা বলে, সেটা কি চ্যালেঞ্জের মুখে পড়লো কিনা? দেখেন, একটু তো চ্যালেঞ্জের মুখে পড়লোই, কিন্তু একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে যে দল তো আসলে অনেক বড় একটা ব্যাপার। দলের বিভিন্ন স্তরবিন্যাস আছে, একদম শীর্ষ নেতৃত্ব এবং একদম নিচের নেতৃত্ব, উপজেলা পর্যায়ের নেতৃত্ব, তারা সবাই যে একই রকম অবস্থানে থাকবে, একই রকম চিন্তাভাবনা, একই রকম শিক্ষা অথবা নিয়ন্ত্রণ থাকবে, এটা আসলে হয় না, কোনো দলেই হয় না। আপনি বিএনপি এবং আওয়ামী লীগে যখন ছিল, ওদেরকেও অনেক লোকজন নিয়ে নানা ধরনের কথা উঠতো। যখনই উঠতো তারা একটা কথা কিন্তু বলতো যে বিএনপি একটা বড় দল, আওয়ামী লীগ একটা বড় দল। হ্যাঁ, তার মানে কি,
মানে বড় দল হলে কি হয় যে অনেকের উপর নিয়ন্ত্রণটা থাকে না ওরকমভাবে। কাজে ওই বড় দলের মধ্যে যখন জোয়ারের পানি যখন আসে তখন কিন্তু কিছু ময়লা আবর্জনা ওখানে ঢুকে পড়ে। তো দল যখন জোয়ারের রূপ নেয় তখন কিছু ময়লা আবর্জনা ঢুকে। এবার জামাত কিন্তু এইভাবেই করেছে। জামাত হিন্দু লোককে নমিনেশন দিয়েছে। তো কিভাবে দেয়? ওই লোক কি ইসলামের করবে, প্রচার করবে? তো দিয়েছে তো তারা। এখন তাদের চিন্তা ভাবনায় কোনো চেঞ্জ আসছে কিনা আমি জানি না, বাট তাদের স্লোগানটা তো আছে। স্লোগান সৎ লোকের শাসন, নীতি নৈতিকতার কথা বলে, ইসলামের কথা বলে ওরা। কিন্তু জামাতে ইসলামী তো ইসলাম না। এটা তো অনেক আগে মৌলানা ভাসানী বলে গেছে। মৌলানা ভাসানী তো আরো খারাপভাবে বলছে যে জামাত ইসলাম হলো শয়তানের ইসলাম। এটা তো মৌলানা ভাসানীর বক্তব্য, তাই না? তো এখন ওটা তো জামাতে ইসলামী যে ইসলাম তা কিন্তু না, ওটা একটা দল, একটা পলিটিক্যাল পার্টি। কিন্তু এখন তারা ইসলামের কথা বলেন, সেটি বলেন, তারা সৎ লোক, তাদের জীবন আচরণ অনেকটাই অবশ্য আলাদা। কিন্তু আমি কিন্তু একটা জায়গায় জামাতে ইসলামকে আজকে ধন্যবাদ দেবো। ধন্যবাদ দেবো এই কারণে, বাংলাদেশের ইতিহাসে আমি এর আগে কখনো দেখিনি যে নৈতিক স্খলনের কারণে তাদের একজন রানিং এমপিকে তারা দল থেকে বের করে দেয়। আমি কিন্তু এর আগে দেখিনি। আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, আমার বাড়ি তো ময়মনসিংহ। আমার স্পষ্ট মনে আছে যে এর আগে আওয়ামী লীগ আমলে ময়মনসিংহের গরুপুর এলাকার একজন এমপি, তারও এরকম একটা ভিডিও বেরিয়েছিল। ওটা আরো ভয়ঙ্কর ভিডিও। তো সেই ভিডিও দেখার পর আমি ধারণা করেছিলাম যে এই লোককে নিশ্চয়ই রাখবে না, কিন্তু তার কিছুই হয়নি। সে বুক ফুলিয়ে সংসদে আসছে, কোনো সমস্যা তো হয়নি। ডক্টর মুরাদ হাসানের ব্যাপারটা, মুরাদ হাসান তো ওটা অন্য জিনিস। তার বন্দিত্ব গিয়েছিল, এইটুকুই তো। তাকে ওটা তো আরো মানে অশ্লীলতার চূড়ান্ত একটা ছিল। তো সেখানে কিন্তু এরকম দল থেকে বহিষ্কার এত দ্রুততার সঙ্গে দল থেকে বহিষ্কার হয়েছে, যেমন লতিফ সিদ্দিকীকে বহিষ্কার করছে, তাও ওইভাবে না, তাকে অ্যারেস্ট করছে একটা ইয়ের কারণে। কিন্তু দল থেকে বহিষ্কার করে দেওয়া এইভাবে হয়নি আমার জানা মতে। বাট দিস আমি মনে করি যে এটা ভালো কেন জানো আমি বলি আপনাকে, এটা কিন্তু একটা উদাহরণ হয়ে গেল। এরপর অন্য কোনো দলে যখন এরকম ঘটবে আমরা কিন্তু বলতে পারবো যে ওরা তো করেছিল, আপনি করেন না কেন, তাই না? কাজে এটা বরং ভালো, এবং তারা খুব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এটাও আমি পছন্দ করেছি। এখন কোশ্চেনটা হলো যে ওনারা কেন করেন এগুলো? দেখেন, একটা লোক, সে তো অনেক দূর উঠেছিল, সে এমপি ছিল, এলাকায় জনপ্রিয় ছিল। তো তার তো বোঝা উচিত ছিল যে সমাজের কোথায় আমি আছি। তার বোঝা উচিত ছিল যে একটা পাবলিক ফিগার, যখন পাবলিক ফিগার হয়ে যায় তখন তার ছোটোখাটো ভুলও কিন্তু। এখন এই যে সতর্কতাটা, আমি মনে করি এখন অন্য সব পাবলিক ফিগারের জন্য, অন্য সব এমপির জন্য এটা একটা লেসন হবে, এবং এটা আমি মনে করি যে প্রয়োজনীয় কাজ, এটা ভালো। জি, তাহলে এই জায়গা থেকে আমি বরং ডক্টর নুরুল আমিন আপনার বিশ্লেষণটা শুনতে চাই। মাসুদ কামাল যেভাবে ব্যাখ্যা করলেন বিষয়টাকে তিনি একদিক থেকে ভালো হিসেবেই দেখছেন, যে এটা দ্রুততার সাথে একটা অ্যাক্ট করেছে। কিন্তু আপনার কাছেও একই ধরনের প্রশ্নই থাকবে, যে দলটি এই ন্যারেটিভটি সামনে নিয়ে আসে, সেই ন্যারেটিভটি কীভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে, আর কোন কারণে এত দ্রুত সিদ্ধান্ত হতে পারে? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে জামাত ইসলাম সম্পর্কে জাস্ট যেই বক্তব্যটি এই ইস্যুকে কেন্দ্র করে উঠেছে, এখন এই ধরনের বিষয়টা কিন্তু হয়তোবা আগেও যদি জামাত ইসলাম কোনো নেতারা কর্মীরা ঘটিয়ে থাকে তাহলে কিন্তু এমনভাবে প্রকাশিত হয়নি। তার কারণ হচ্ছে জামাত ইসলাম এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অপোজিশন পলিটিক্যাল পার্টি রোল প্লে করতেছে। ফলশ্রুতিতে আমার মনে হচ্ছে যে জামাত ইসলামের মধ্যে যে আগে যে অপকর্ম হয়নি সেটা আমি মনে করি না। অপকর্মগুলি হলো, আমার মনে হয় সেটা প্রকাশিত তো হয়নি, কারণ এই ঘটনা তো হঠাৎ করে ঘটতে পারে না। আরও তো এর আগেও একটা আমরা দেখেছি, খুব সম্ভবত কুমিল্লাতে, নোয়াখালীতে যেন এমন একটা ঘটনা ঘটেছে, জাস্ট অবৈধভাবে একটি সম্পর্ক স্থাপন করেছিলেন জামাতের নেতা। তা এই প্রশ্ন হচ্ছে, এইগুলি যখন ক্ষমতার সাথে জড়িত হয় একটি পলিটিক্যাল পার্টি বিশেষ ভূমিকা পালন করে, তখন কিন্তু এইগুলি সাধারণত বেশি প্রচারিত হয়ে থাকে। তো সেই কামাল সাহেব যে কথা বললো, আমি এখানে এই পয়েন্টটা আমি এগ্রি করি। তার কারণ হচ্ছে জামাত ইসলাম খুব ভালো সিদ্ধান্ত গ্রহণ করেছে এই পার্লামেন্ট মেম্বারকে তার পার্টি থেকে বহিষ্কার করে। তো এই ধরনের হলো হয় কি, অন্য পার্টিগুলো সিদ্ধান্ত গ্রহণ করতে, তড়িৎ গতিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, এবং আমার মনে হয় রাজনৈতিক যেই অ্যাটমসফিয়ারটা এটা একটা সুন্দর রূপ ধারণ করবে। আর জামাত ইসলাম প্রসঙ্গে আমার বিষয় যেটা হচ্ছে যে আসলে ইসলাম কি ইসলাম না, এই সম্পর্কে আমি তো ইসলামিক
শাস্ত্রের উপরে তত পণ্ডিত না, কিন্তু মাওলানা ভাসানী সুন্দর বক্তব্য উত্থাপন করেছিলেন। সে আরো সুন্দর যুক্তি দিয়েছে মাসুদ কামাল সাহেব যেটা বলছে, আরেকটা আমি অ্যাড করি। সেটা হলো উনি বলছিলেন যে নীল নদের পানি যেমন নীল না, জামাত ইসলাম তেমন ইসলাম না, তা মাওলানা ভাসানী বলছিলেন। এবং প্রশ্ন হচ্ছে অনেক ক্ষেত্রে দেখবেন জামাত কিন্তু ইসলামের তাদের স্বার্থ যখন আসে তখন তারা ইসলামিক আদর্শটাকে বেশি আপল করতে চায় না। তারা এমন একটা দিকে আঁকাবাঁকা দিকে চলে যেতে চান যে রাজনৈতিক স্বার্থ তারা হাসিল করতে চান। এবার নির্বাচনে দেখেন আমরা কি দেখেছি, হ্যাঁ, যে আমরা দেখবো যে হিন্দু সম্প্রদায়ের লোকদেরও তারা ক্যান্ডিডেট দিয়েছে। এমনকি তারা দেখেন তাদের যে আদর্শ সেখানে তারা কিন্তু নারী নেতৃত্ব তারা মানার কথা না, হ্যাঁ, কিন্তু আমরা দেখবো যে আমাদের দেশে রাজনীতিতে তারা এমন একটা সময় বিএনপির সাথেও কিন্তু যুগপৎ আন্দোলন করেছেন এবং কি মন্ত্রিত্ব ভাগাভাগি করেছেন। সেখানে কিন্তু বেগম খালেদা জিয়া নারী ছিলেন, তখন এটা তারা দেখেন অন্যভাবে বিশ্লেষণ করেছেন। তবে আমার মনে হচ্ছে যে একটা পার্টি যখন ক্ষমতার কাছাকাছি অথবা অপোজিশন পার্টি রোল প্লে করে তখন কিন্তু তাকে জাজ করা একটা সময় আসে। সেই প্রেক্ষাপটে এখন আমরা জামাতকে কষি পাথরের মাধ্যমে পরীক্ষা করতে পারবো, পরীক্ষা করতে পারছেন। একই সঙ্গে এটাও কিন্তু জানা জরুরি যে ধরেন আপনার যে উদাহরণগুলো দিলেন, যে ধরেন বলা হয় যে ঐতিহাসিকভাবে জামায়াতের রাজনৈতিক মুনাফিকতা বা এখন যে সাম্প্রতিক যে নৈতিক স্থলনের যে বিষয়গুলো সামনে আসছে, কিন্তু এই ন্যারেটিভটা তো কোনো না কোনোভাবে দাঁড় করানো হয়েছে যে দলটা মাত্রই তাদের সৎ লোকের মানে চরিত্রবান লোকের আনাগোনা খুব বেশি রকম, মানে এই ন্যারেটিভটা দাঁড়ালো কি করে? না, এটা হচ্ছে ওই যে ইসলামিক পলিটিক্যাল পার্টি, তারা তো মোটামুটি এটা সত্যি তারা একটা আদর্শকে কেন্দ্র করে তারা রাজনীতি করতে সেখানে, এবং আদর্শকে কেন্দ্র করে রাজনীতি করলে কিন্তু সেই পার্টিটা বিকশিত অনেক সময় হয় এবং সাংগঠনিকভাবে শক্তিশালী হয়। যেমন আমরা অনেকেই বলি যে ক্যাডার বেসড পলিটিক্যাল পার্টি জামাত ইসলাম, এই শব্দগুলি এসেছে কিন্তু জাস্ট কমিউনিস্ট পার্টির ওই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে নিয়ে আসছি। সেই ক্ষেত্রে পার্টিগুলিকে ডিসিপ্লিন মেনটেন করে, অর্থাৎ উপরে যে আদেশ হবে সে আদেশগুলি এবং আদর্শগুলিকে মানতে হবে। ওই আদর্শগুলি মানার উপর ভিত্তি করে তাদের প্রমোশন দেওয়া হয়, পুরস্কৃত করা হয়, তিরস্কৃত করা হয়। সেই ক্ষেত্রে হয়তো বা একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে জামাত ইসলাম অগ্রসর হচ্ছিল এবং ভালো সুনাম অর্জন করছে। এই প্রসঙ্গে আমি বলি, বিএনপি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু 2-3 বছর আগে একটি আলোচনার সময় বলছিলেন যে জামাত ইসলাম মোটামুটি একটা আদর্শকে কেন্দ্র করে তারা রাজনীতি করে বিধায় তাদের কর্মীগুলি শৃঙ্খলার মধ্যে থাকে। এটা কিন্তু অনেকে আমরা বিশ্বাস করি। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি এতদিন পর্যন্ত কিন্তু আমাদের পরীক্ষা করার সুযোগ হয় নাই, এখন পরীক্ষা করার সুযোগ হয়েছে। তারা একটা অপোজিশন পলিটিক্যাল পার্টি রোল প্লে করতেছে বিধায় চতুর্দিক থেকে খোঁজ খবরগুলো যারা তাদের ভুলগুলি লক্ষ্য করবে অথবা তাদের সুনাম না দুর্নামটা তারা যারা দেখতে চাবে তারাও কিন্তু এটা খোঁজ খবর এনে পত্রিকার মাধ্যমে প্রকাশ করবে বিধায় আমরা এখন সবগুলো জানতে পারবো মনে হয়। ফলে মাসুদ কামালের কাছে আবারও আসতে চাই, এখন সামনে যে আলোচনাটা খুব জোরে সোরে উঠবে, অতীতের যদি আমরা হিস্ট্রিগুলোকে যদি একটু আমলে নেই তাহলে এখন সামনে আবারও এই প্রসঙ্গটি আসবে যে এমপি নজরুলের আসলে সংসদ সদস্য পদটি আর থাকছে কি না। এই বিষয়ে আসলে কোনো অস্পষ্টতা দেখেন? না, দেখি না, থাকবে না, থাকবে না। আমি আপনাকে বলি, দেখেন সংবিধানের 70 অনুচ্ছেদে যেটা বলা হয়েছে যে একজনের সংসদ সদস্য পদ 2টো কারণে যাবে। 1 নম্বর কারণ হলো যদি সে দল থেকে পদত্যাগ করে, আরেক হলো যদি সে দলের বিরুদ্ধে ভোট দেয়। মানে সংসদে যখন একটা বিল উঠবে তখন তার দল যেখানে ভোট দিতে বলবে যদি সে তার বিরুদ্ধে ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদ অটোমেটিক চলে যাবে। 70 অনুচ্ছেদে মাত্র এই 2টা কথাই বলা হয়েছে। আচ্ছা, এখন আইন যত আপনি দেখবেন পৃথিবীতে, আইন কিন্তু আইন আছে, আবার আইনের কিছু ব্যাখ্যা আছে, আইনের কিছু নজির আছে। আমরা এখন একটা নজিরের কথা উল্লেখ করি আপনাকে, তাহলে আপনার এটা জিনিসটা ক্লিয়ার হবে। 96 সালে বাংলাদেশে রাজশাহীতে একটা আসনে ডক্টর আলাউদ্দিন নামে এক ভদ্রলোক বিএনপি থেকে নির্বাচিত হন। এই আলাউদ্দিন সাহেব আবার আওয়ামী লীগের একজন বড় নেতা ছিলেন, কিন্তু আওয়ামী লীগ তাকে নমিনেশন দেয় নাই। না দেওয়াতে উনি রাগ করে বিএনপি থেকে উনি নমিনেশন নেন। আচ্ছা, এই আলাউদ্দিন সাহেব নমিনেশন নিয়ে বিএনপি থেকে পাশ করেন,
মানে উনি ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে পাশ করেন। আর সিরাজগঞ্জে মিস্টার স্বপন নামে, কি স্বপন ছিল নামটা আমার ঠিক খেয়াল নেই, আমার কাছে লেখা আছে, যাক এক স্বপন ভদ্রলোক, উনি হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ থেকে, উনি বিএনপি থেকে ইলেকশন করেন। উনি আসলে আগে জাতীয় পার্টি করতেন, তো বিএনপি থেকে ইলেকশন করে উনিও পাশ করেন। এখন পাশ করার পরে ক্ষমতা তো যায় আওয়ামী লীগ 96, আওয়ামী লীগ সরকার গঠন করে। এখন এই দুইজন লোক বিএনপির হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের মন্ত্রিসভায় যোগ দেয়। ওকে, হাসিবুর রহমান সাহেব বোধহয় প্রতিমন্ত্রী হন, আর আলাউদ্দিন সাহেব ফুল মন্ত্রী হন। এখন দুইজন তো পাশ করছে বিএনপি থেকে, কিন্তু আর আলাউদ্দিন সাহেব যদি আওয়ামী লীগের নেতা, কিন্তু উনি ইলেকশন তো করছেন বিএনপি থেকে। আর আওয়ামী লীগ বলার চেষ্টা করে যে এই দুইজন লোক আসলে আমাদের একটা ঐক্যবদ্ধ সরকার, কাজে আমাদের এখানে আমরা তাদেরকে মন্ত্রী বানাইছি, কোনো সমস্যা নাই। ওনারা তো দল ত্যাগ করে নাই, ওনারা বিএনপি থেকে রিজাইন করে নাই, আর বিএনপি থেকে রিজাইনও করে নাই, বিএনপির বিরুদ্ধে ভোটও দেয় নাই, তাহলে তো ওনাদের মন্ত্রিত্ব সংসদ চলে যাওয়ার কথা না। ওকে, বিএনপি যে কাজটা করে, বিএনপি দুইজনকে দল থেকে বহিষ্কার করে দেয়, বহিষ্কার করে ইলেকশন কমিশনে পাঠায়, যে কাজটা নাকি এই গাজী সাহেবের ব্যাপারে কিন্তু জামাত কিন্তু ইলেকশন কমিশনকে ইনফর্ম করছে। আপনি যতটা সরল করে বলছেন অতটা সরল করে বোঝার সুযোগ আছে কিনা, কারণ আমরা যদি একটু না, আমি এই জিনিস, এই উদাহরণটাকে শেষ করে দিই এখন। যখন তারা ইলেকশন কমিশনকে জানায়, ওই দুইটা আসন কিন্তু শূন্য হয়ে যায়, তখন ওই দুই আসনে উপনির্বাচন হয়। উপনির্বাচনে এই দুইজনই আওয়ামী লীগ থেকে নমিনেশন দেয়। আলাউদ্দিন সাহেব পাশ করেন, আওয়ামী লীগের নমিনেশন নিয়েও স্বপন সাহেব ফেল করেন বিদ্রোহী প্রার্থীর কাছে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে, চরণ ইসলাম সম্ভবত। তো এখন আমার কথাটা হলো কি, যে এইটা কিন্তু একটা উদাহরণ আছে যে দল থেকে পদত্যাগ না করলে এবং দলের বিরুদ্ধে ভোট না দিলেও সংসদ সদস্যপদ খারিজ হয়ে যায় যদি দল তাকে বহিষ্কার করে। লতিফ সিদ্দিকীর ক্ষেত্রেও কিন্তু জটিলতা কিন্তু দেখা গিয়েছিল, সেখানেও কিন্তু অস্পষ্টতা ছিল। লতিফ সিদ্দিকী নিজে গিয়ে যখন পদত্যাগ করেননি, তার আগ পর্যন্ত কিন্তু এই অস্পষ্টতা নিয়ে সংসদ এবং নির্বাচন কমিশনের মধ্যে জটিলতা ছিল। এখন যদি আমরা আর্টিকেল 66 দেখি, আপনি 70-এর কথা বলছিলেন যে দুটি মোটা দাগে দেওয়া যায়, আমি যদি একটু আর্টিকেল 66 দেখি, সেখানে গিয়ে আরেকটু পরিষ্কার হওয়ার চেষ্টা করব আমরা, যেহেতু আমার নৈতিক স্থলন জড়িত। আপনি দেখেন যে আর্টিকেল 66-এ সংসদ সদস্যদের নির্বাচিত হইবার যোগ্যতা এবং অযোগ্যতা, আপনি যদি ঘ দেখেন 66-র ঘ, যার কথা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে, আর একটু উপরে উঠালে হবে, সেখানে বলা হচ্ছে যে নৈতিক স্থলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অনূন্য 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাহার মুক্তি লাভের পর 5 বছর কাল অতিবাহিত না হইয়া থাকে, তাহলে তার পদের বিষয়টি সমস্যা হচ্ছে। এখানে নৈতিক স্থলনজনিত যে ফৌজদারি অপরাধের কথা বলা হচ্ছে, সেই নৈতিক স্থলনজনিত কারণেই কিন্তু এটা হবে না, তাকে প্রযোজ্য না, তাকে কিন্তু প্রয়োজনের কারণে উনি তো 2 বছরের কারাদণ্ড ওটা হয় না। সেটাই তো বলছি, এখন পর্যন্ত খালি অভিযোগটার কারণে তার দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু ওই যে আমি বললাম, দল যদি নির্বাচন কমিশনকে জানায়, তখন ওইখানে ঘটনা একটা ছিল, আমি তো একটা এক্সাম্পল দিলাম, তো এটা তো ওই কারণে হয়েছে। দল জানানোর পরে হাসিবুর রহমান স্বপন এবং ডাক্তার আলাউদ্দিন দুইজনেরই সদস্যপদ খারিজ হয়ে যায়, পরে সেখানে উপনির্বাচন হয় এবং তারা আওয়ামী লীগের প্রার্থী। আবার আওয়ামী লীগ তখন ক্ষমতায়, কিন্তু আওয়ামী লীগ চেয়েছে বলে, আওয়ামী লীগ চেষ্টা করেছিল তাদেরকে বাতিল না হয়, কিন্তু ইলেকশন কমিশন সেটাকে বাতিল করে দিয়েছে। ডক্টর রুহুল আমিনের বিশ্লেষণটা কিরকম? আমার বিশ্লেষণ এটা সহজ ব্যাপারে, কামাল সাহেব যেভাবে বললেন, অর্থাৎ পার্লামেন্ট মেম্বার হয়েছিলেন জামাতের ক্যান্ডিডেট হিসেবে, এবং জামাতের ক্যান্ডিডেট হিসেবে জামাতের জাস্ট আদর্শকে মেনে অথবা জামাতের যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল ওর উপর ভিত্তি করে তিনি পার্লামেন্ট মেম্বার হয়েছেন। তাহলে ওখানে যদি জামাত ইসলামের সদস্যপদ থেকে বাতিল করা হয়, তাহলে তার কিন্তু পার্লামেন্ট মেম্বার থাকার কোনো প্রশ্নই ওঠে না। আর আপনি 70-র ক ধারা যেটা বললেন, সেটা তো আরো স্পষ্ট, সেটা হচ্ছে আপনার তার কোনো বিল যদি উত্থাপন করে পার্লামেন্টে, অর্থাৎ যেই দল থেকে উত্থাপন করা হবে তার বিপক্ষে যদি ভোট প্রদান করা হয়, তাহলে পার্লামেন্ট মেম্বার থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে তার চেয়ে এটা আরো সহজ। এটা সহজ কেন? দলের টিকিট নিয়ে তিনি নির্বাচন করেছেন এবং নির্বাচনে জয়লাভ করেছেন, তো সেই দল থেকে যখন তাকে বহিষ্কার করবে, তখন তো তিনি পার্লামেন্ট সদস্য হিসেবে থাকার কোনো প্রশ্নই ওঠে না। এটা নিয়ে কিন্তু কয়েক কিছু আপনি যেটা হয়তো বা পরে আলোচনা আনতে পারেন। পশ্চিমবঙ্গে নির্বাচনে কিন্তু একটা ঘটনা ঘটেছে, মমতা ব্যানার্জির
পার্টি থেকে তৃণমূল তো দুভাগে ভাগ হয়ে গিয়েছে, সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সম্ভবত আপনার মামলা দায়ের করেছে যে আমার দল থেকে যেটা তারা পার্লামেন্ট মেম্বার হয়েছে এবং তারা অন্য জায়গায় চলে গিয়ে অন্য তৃণমূলের নাম বলতেছে, অনুব্রত অধীনে যেটা আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে যারা গিয়েছে তারা কিন্তু বিজেপি স্বার্থে গিয়েছে, কিন্তু আদালতে কিন্তু বিজেপির স্বার্থে রায় দিতে পারতেছে না। কারণ কি যেন হয়তোবা এই যে আইনটা, এই আইন অনুযায়ী অর্থাৎ দলের টিকিটে তুমি জয়লাভ করেছো বিদায় তুমি দল থেকে চলে গেলে তো তুমি আর পার্লামেন্ট মেম্বার হতে পারবে না, ওই আসনটি খালি হয়ে যাবে। খালি হয়ে যাওয়ার পরে আবার নির্বাচন হবে, সেই নির্বাচন তিনি স্বতন্ত্র হিসাবে আসতে পারেন অথবা অন্য কোনো পার্টি হিসাবে ক্যান্ডিডেট হিসাবে যদি যান সেখানে জয়লাভ করে আসতে পারবেন, কিন্তু এই মুহূর্তে তার এখন আমার একটা বিরতি সময় হয়েছে, আমি বিরতিতে যাওয়ার আগে আরো পরিষ্কার করে বুঝতে চাই, কারণ লতিফ সিদ্দিকীর বিষয়টা আসলে অস্পষ্টতা ছিল। কারণ আজকেও যদি আপনি নির্বাচন কমিশনের দিকে তাকান, সেখানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম ইতিমধ্যে গণমাধ্যমের কাছে বলছে যে সংসদ থেকে রেফার করলে তখন তিনি ব্যবস্থা নেবেন, কিন্তু একই সঙ্গে তিনি গোলাম মাওলা রনি, লতিফ সিদ্দিকী, ডক্টর মুরাদ হাসানের বিষয়গুলোকে উল্লেখ করে বলছেন যে আসলে এই বিষয়ে সংবিধান এবং আইনে অস্পষ্টতা রয়েছে। ইভেন জামাত যে বিবৃতি দিচ্ছে সেখানে বলছে নজরুলকে এমপি পদ ছাড়তে হবে, তা না হলে তারা তখন ইসির কাছে যাবে, তার আগ পর্যন্ত নয়। সো আর একটু বুঝতে চাই, আমাকে একটু সময় দেবেন, আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে জানবো বিষয়টি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমাদের সঙ্গে আছেন মাসুদ কামাল, আছেন প্রফেসর নুরুল আমিন, এবং একই সঙ্গে আমাদের এই আলোচনায় সাতক্ষীরা থেকে আমাদের সহকর্মী আছেন নাজমুল শাহাদাত, তাকেও যোগ করে নিই আলোচনায়। সেখানে আমাদের সাতক্ষীরা বাস্তবতা, এখন বাস্তব পরিস্থিতি কী সেটা একটু ছোট্ট করে জানবো। তবে একটু যদি পরিষ্কার করতেন যে জামাত তো নিজেই গাজী নজরুলকে বলছে যে এমপি পদ ছাড়তে, তারপরে না হয় ইসির কাছে যাবেন, তাহলে তো দিন শেষে দাঁড়ালো গাজী নজরুলই যা করবেন তাই তো ফয়সালা। এখন এটা আসলে বলা কঠিন কেন? কারণ গাজী নজরুলের সঙ্গে জামাতে, যেমন আমি একটা উদাহরণ দেবো, লতিফ সিদ্দিকীর ব্যাপারটা তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ তো এমন একটা পার্টি ক্ষমতায় ছিল যে তারা তো মানে দিনকে রাত বানাতে পারতো। লতিফ সিদ্দিকীকে হয়তো এমন হুমকি দিছে যে তুমি যদি না ছাড়ো তোমার গুম করে ফেলামো। তখন তো আওয়ামী লীগের ক্যারেক্টার তো এরকমই ছিল, তখন তো আওয়ামী লীগ এরকমই ছিল, পাওয়ারফুল। এখন জামাতে ইসলাম পার্টির এদের তো এরকম পাওয়ার নাই যে আপনাকে অত হুমকি দিবে। তারা হয়তো মানে এই যে সংবিধানে যে সরাসরি যে অর্থটা, হয়তো সেই অর্থটাকে ধরছে যে এই দুইটা কারণে তো তারা না। আমার কিন্তু স্পষ্ট মনে আছে স্বপন সাহেব এবং আলাউদ্দিন সাহেবের ঘটনায় তখন তো সরকারি দল তাদেরকে সাপোর্ট দিয়েছে, কিন্তু সরকারি দল তাদেরকে সাপোর্ট দিয়েছে এবং বিএনপি তখন বিরোধী দল, কিন্তু আলটিমেটলি কিন্তু বিএনপিটাই টিকছে। ওইখানে সরকারি দলের এক ধরনের পরাজয় হয়েছে ইয়ের কাছে, বিএনপির কাছে। 96-এর কথা বলতেছি আমি। তো সেটাই, ওই উদাহরণটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, কারণ আমি লতিফ সিদ্দিকীটা হলো অন্যরকম উদাহরণ, যে আওয়ামী লীগ বলছে তুমি পদত্যাগ করো, মুখে বলা দরকার নাই, ফোন করে বলছে, ওতেও ওনার কাঁপাকাঁপি শুরু হয়ে যাওয়ার কথা। তো এখন জামাত কি সেই অবস্থানে আছে? তা তো নাই। এখন যে জিনিসটা হচ্ছে, আমি বলি আপনাকে, হয়তো আত্মসম্মান রক্ষার্থেই নজরুল ইসলাম সাহেব পদত্যাগ করবেন এই কারণে যে উনি জামাত ওনাকে ওন করতেছে না, এলাকায় উনি ঢুকতে পারবেন, এলাকার পরিস্থিতি প্রতিনিধি বলবে তো, এলাকায় উনি ঢুকতে পারবেন না রে ভাই, এলাকার লোক কিন্তু সিসি করবে। কারণ সাতক্ষীরার একে মাথায় রেখেন, সাতক্ষীরা তো সীমান্তবর্তী এলাকা, ওখানকার মানুষ কিন্তু অন্য অন্য জায়গার চেয়ে তুলনামূলকভাবে ধার্মিক, একটু ধর্মভীরু, কিন্তু তারা এটাকে সহজভাবে নেবে না রে ভাই। উনি এলাকায় ঢুকতে পারবে না, সংসদে জামাত তারে বসার জায়গা দিব না, তো সে কি একা একা যাবো নাকি? তাহলে ছোট্ট করে একটু নাজমুল শাহাদাতের কাছ থেকে শুনে নেই যে স্থানীয় রাজনীতিতে আসলে বিষয়টি কেমন প্রভাব ফেলেছে, বিশেষ করে জামায়াতের রাজনীতি। দীর্ঘ সময় ধরে জামায়াত ওই এলাকায় একটা দাপটের সঙ্গেই ছিল, ফলে সেখানে কি ধরনের প্রভাব পড়েছে? নাজমুল শাহাদাত বলছিলেন যে আসলে এমপি গাজী নজরুলের আপনার নারীঘটি যে কেলেঙ্কারি, এই কেলেঙ্কারির পর থেকেই কিন্তু আসলে জামাতের যে স্থানীয় রাজনীতিতে আপনার ব্যাপকভাবে প্রভাব পড়েছে।
আপনাকে যদি আমি আপনাদের অবগত করি যে আসলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামাত কিন্তু তাদের ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পৌরসভা পর্যন্ত প্রার্থী কিন্তু প্রস্তুত করে রেখেছিল। এখন এখান থেকে কিন্তু জনগণ ভাবতে বাধ্য হচ্ছে আদৌ তারা জামাতকে ভোট দেবে নাকি জামাতের বিপরীতে আসলে অন্য কাউকে তারা বেছে নেবে। এছাড়া যদি আসলে আপনাকে আরো একটি বিষয়টা বলি যে এই বিষয়টি সম্ভবত এড়িয়ে যাচ্ছে। আপনারা দেখবেন যে জামাতের যে নারী ঘটিত কেলেঙ্কারির পরে যে ভুক্তভোগীতে যে কিশোরী ছিল তার যে একটা বায়োডাটা প্রকাশ পায় সেখানে কিন্তু তাকে এসএসসি পাস হিসাবে দেখানো হয়, কিন্তু বিষয়টা হলো এখন এসএসসি পাসের সাল হিসাবে দেখানো হচ্ছে 2026 সাল, কিন্তু এখন তো 26 সালের রেজাল্ট আসেনি। তাইলে আসলে এটা অষ্টম শ্রেণীর পাস হিসাবে কিন্তু সিভিটা তৈরি হওয়ার কথা ছিল। আর আরেকটা স্বাভাবিকভাবে আমরা আজকে সারাদিন সকাল থেকে আপনার সামনা করেছিলাম, সেখানে স্থানীয় মানুষরা আন্দোলন করতেছিল, প্রতিবাদ সমাবেশ করতেছিল। ওখানে বারবার একটা প্রশ্নই তারা তুলেছে যে স্বাভাবিকভাবে একটা মেয়ে যখন 10ম শ্রেণীতে পড়ে তার বয়স খুব জোরে 16 থেকে 17 হবে, কিন্তু এটা যে 18 বছরের বয়সটা দেখানো হয়েছে, কিন্তু আসলে তার যে সিভিতে যে স্বাভাবিকভাবে একটা সিভিতে কিন্তু আপনার জন্ম যে নিবন্ধনের যে নাম্বার অথবা আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকে, যেহেতু আপনার এখন তার জাতীয় পরিচয়পত্র হলে স্বাভাবিকভাবে জন্ম নিবন্ধনের একটা নাম্বার থাকা উচিত ছিল, কিন্তু সেটা কিন্তু সেখানে নেই। এর পাশাপাশি যদি আপনাকে বলি যে আসলে এই বিয়েটা আপনার দেখানো হয়েছে জুনের 17 তারিখ, জুনের 13 তারিখে, আর আপনার জুনের 13 তারিখ বা 17 তারিখ সম্ভবত আপনার বিয়েটা দেখানো হয়েছে। কিন্তু বিষয়টা হলো যে এই যে বিয়ের যে রেজিস্ট্রার যে কাজে ছিলেন আপনার বাকিবুল্লাহ, তিনি কিন্তু আমাদেরকে গতকালকে যেটা বলেছে যে এই বিয়েতে আসলে যে অভিযুক্ত যে সংসদ সদস্য আছে তিনি কিন্তু গতকালকে সই করেছে। বিয়েটা কবে হয়েছে কবে না হয়েছে সেটা সম্বন্ধে তিনি অবগত না। এখন এই ক্ষেত্রে কিন্তু আসলে প্রশ্ন উঠেছে বা স্থানীয়রা যে প্রশ্নটা তুলেছে তাহলে ওই যে মেয়েটা দারিদ্র পরিবারের মেয়ে বলে তাকে সেই চাকরির প্রলোভন দেখে এমপি আসলে তার যে অপকর্মটা আসলে করেছে কিনা এটা কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে। এছাড়া যদি আসলে আপনার জামাত কেন্দ্রে কথা বলি, আসলে আপনার সংসদ সদস্য যে একাই এই নারী কেলেঙ্কারির ঘটনাতে আসলে জড়িয়ে আছে বিষয়টা আসলে সেটাও নয়। এর আগেও কিন্তু স্থানীয়ভাবে আপনার কিন্তু একাধিক জামাতের নেতা এই ধরনের ঘটনায় সাতক্ষীরা কেন্দ্রে জড়িয়েছে। কিছুদিন আরেকটু নাজমুল শাহাদাত আরেকটু স্পষ্ট করবেন যে যারা এখন বিক্ষোভগুলো করছেন বা তাকে অবাঞ্ছিত ঘোষণা করছেন তারা কি জামাতেরই সমর্থক নাকি আবার অন্য রাজনৈতিক দল, বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থকরা তাকে আসলে এটাকে সুবিধা নিচ্ছে স্থানীয়ভাবে? শাহাদাত, শাহাদাতের কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ নাজমুল শাহাদাত। তার কাছ থেকে শুনছিলাম যে বিয়ের আসলে নিবন্ধনের বিষয়টি, বিয়ে করেছিলেন সে জুনে, গতকাল সম্ভবত এটা রেজিস্ট্রি হয়েছে, সেই রেজিস্ট্রার সামনে এসে বলেছেন। কিন্তু জানার বিষয়টা আগ্রহটা যেটা প্রফেসর নুরুল আমিন আমাকে বলবেন যে এটা কি স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলবে? এটা অবশ্যই পড়বে। যে আপনাদের প্রতিনিধি যে সমস্ত যে বক্তব্যটা উত্থাপন করলেন, সুন্দর একটা কথা বলছেন যে খুব সম্ভবত আজকে বিএনপি সেক্রেটারি জেনারেল অক্টোবরের কথা বলেন, জানুয়ারির কথা বলছেন, আজকে জানুয়ারির কথা বলছেন, তাহলে 6 মাস আছে আমরা দেখব। তো এই সময় কিন্তু আমাদের শুধু সাতক্ষীরা না, এই ইম্প্যাক্টটা কিন্তু সারা বাংলাদেশে হবে। যে আমাদের আদর্শভিত্তিক একটা রাজনৈতিক দল, তাদের পার্লামেন্ট মেম্বার যদি এই কাজটি করে, এবং বিয়েটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, প্রকৃতপক্ষে বিয়েটা বৈধ কিনা অথবা কিভাবে, এটা নিয়েও সামনে আরো প্রশ্ন উঠবে। তাহলে এই ধরনের বিষয়টাকে নিয়ে যখন প্রশ্ন সাতক্ষীরা তো ব্যাপক আকারে রূপ ধারণ করেছে, সামনে আরো করবে, এবং সারা বাংলাদেশে কিন্তু নির্বাচনে ইম্প্যাক্ট হবে। ফলশ্রুতিতে আমার মানে এটাকে কেন্দ্র করে সামনে রেখেই জামাত ইসলাম তড়িৎ গতিতে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাকে এক্সপেল করে দিয়েছে তাদের ইমেজটাকে ধরে রাখার জন্য। তা আমার মনে হয় চেষ্টা করলো, কিছু তো ক্ষুণ্ণ হয়েছে ইমেজ, এবং জামাত ইসলাম যদি এইরকম আগেও দু একটা হয়েছে, এবং আপনার প্রতিনিধিও তাই বলছে যে ওই এলাকাও হচ্ছে, আমার মনে হয় ফলশ্রুতিতে জামাত ইসলাম যেই ইমেজ নিয়ে উপরে উঠতেছিল, এটা আমার মনে একটা প্রচন্ড ঝাঁকুনি খেয়েছে। যে মাসুদ কামাল এই বিষয়ে ছোট্ট করে একটু মন্তব্য করেন, তারপরে আমি আসলে ভারতের প্রতিবেশী দেশে যে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলছে এবং ভীষণ রকম তোলপাড় চলছে সেখানকার রাজনীতিতে, সেই প্রসঙ্গে যাব। যদি এই বিষয়ে ছোট্ট মন্তব্য করেন যে আসলে কি যে
আর 6 মাস পর বা 7 মাস পর স্থানীয় সরকার নির্বাচন। ফলে এই ঘটনাগুলো যেটা বলছিলেন শাহাদাত, শুধু এটাই নয়, আর এরকম ছোট ছোট ঘটনাগুলো যখন সামনে আসে তখন সেটা স্থানীয় তৃণমূলের রাজনীতিতে প্রভাব ফেলে কিনা? দেখেন, জামাতের উপর বেশ বড় নেতিবাচক প্রভাব পড়বে। আমি আপনাকে একটা কথা বলি, যেমন দেখেন গত নির্বাচনে জামাতের দিক থেকে কিন্তু একটা স্লোগান ছিল। সেই স্লোগানটা হলো যে আওয়ামী লীগ দেখছেন, বিএনপি দেখছেন, এবার জামাত দেখেন। তো জামাতকে তারা দেখতে বলছিল কেন? কারণটা হলো লোকের আসলে জামাতকে দেখা হয় নাই। তো আমাদের দেশে একটা প্রবাদ আছে গ্রামে, যে সেই লোকটা তত বেশি ভালো যার সম্বন্ধে আপনি যত কম জানেন। তো জামাত সম্পর্কে তো আমরা কিছু জানতাম না, জামাত তো ক্ষমতা ছিল না। ওরা আবার একটা উদাহরণ দিত, দেখেন আমাদের 2 জন মন্ত্রী ছিল, তাদের ব্যাপারে কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ নাই। 2 জনের ব্যাপারে বলতো, ওই 2 জন ছিল দলের শীর্ষ 2 নেতা, কিন্তু একজন আমির, একজন সেক্রেটারি জেনারেল। তো 2 শীর্ষ নেতৃত্ব আর মাঠ পর্যায়ের নেতৃত্ব, এদের মধ্যে তো এক না। তো এদের তো মানে আপনার বুদ্ধিমত্তা সমস্ত দিক দিয়ে তো অনেক পার্থক্য আছে। এখন গতবার যে স্লোগানটা দিতে পারছিল যে জামাত দেখেন না, জামাত দেখেন, এটা কিন্তু আগামী নির্বাচনে দিতে পারবে না। এখন যে বলবে যে আওয়ামী লীগ দেখছেন, বিএনপি দেখছেন, জামাত দেখেন, তখন বলবে হ্যাঁ জামাত তো দেখছি, জামাত তো এই কাম করে। তো এইটা কিন্তু ওদের জন্য একটা খুবই নেতিবাচক অবস্থায় পড়ে গেল। তারা মোটামুটি গাড্ডায় পড়ে গেছে ভাই। তারা অনেকটা রক্ষা করছে, এই যে বলে না যে মারা গেছে কিন্তু চোখটা তো পাচ্ছে, বলে না, এখন এরকম তারা চোখ রক্ষার চেষ্টা করতেছে যে এটাকে আমি আপদ বিদায় করলাম। কিন্তু যে ময়লা গায়ে লাগছে, এই ময়লা পরিষ্কার হইতে সময় লাগবে ভাই, অনেক সময় লাগবে। অসংখ্য ধন্যবাদ। আমরা বরং পরের প্রসঙ্গটিতে চাই। ভারত জুড়ে যে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলছে, সেই প্রসঙ্গে যে আমাদের প্রতিবেদনটি আছে, নিশ্চয়ই এটা দেখা দরকার, তাহলে আমাদের আলোচনাটাতে অনেকগুলো পয়েন্ট আসবে। আমরা একটা প্রতিবেদনটি দেখি। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির আন্দোলন রূপ নিচ্ছে সরকার বিরোধী বিক্ষোভে। বুধবার সকাল থেকেই সিজেপির বিক্ষোভস্থল দিল্লির যন্তর মন্তরে ভিড় বাড়তে শুরু করে। সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদরাও যোগ দিচ্ছেন সিজেপির বিক্ষোভে। যন্তর মন্তরের আন্দোলন থেকে সরে আসার কোনো আভাস দিচ্ছেন না সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পুলিশের নির্যাতনের শঙ্কায় গ্যাস মাস্ক সহ নানা প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিক্ষোভে আসছেন তরুণরা। ভারতের বড় বড় শহরগুলোতে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন চলছে, শুরু হয়েছে ধরপাকড়ও। এদিকে শুধু ভারতেই নয়, এই আন্দোলনের আঁচ পড়েছে আমেরিকা, ব্রিটেনেও। হাসপাতালে অনশনরত সোনম ওয়াংচুকের সমর্থনে বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক, লন্ডনের মতো শহরগুলোতে। অন্যদিকে রাস্তায় নেমেছে বিজেপি বিরোধী জোটও। মঙ্গলবার আটক থাকা অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনা সহ সরকারের কাছে 5 দফা দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কালো কাপড়ে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ প্রদর্শন করছেন বিরোধী নেতারা। আন্দোলনের দমনমূলক আচরণকে গণতন্ত্রের সমাপ্তি বলে তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। দুনিয়া কা সবসে বড়া লোকতন্ত্র। এই বিক্ষোভ সরকারের কাছে আউট অফ সিলেবাস বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতারা। বিরোধীদের সাথে সিজেপির আন্দোলনের সমর্থনে যোগ দিয়েছেন তামিলনাড়ুর থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টরি কাজাগাম টিভিকে। এদিকে প্রথমবারের মতো মুখ খুলেই বিরোধী নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেন আন্দোলনের কেন্দ্রে থাকা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সরকারের আলোচনার প্রতিশ্রুতির পরও ছাত্রদের উস্কানি দেওয়ার অভিযোগ তোলেন তিনি। ককরোচ পার্টিকে সমর্থন দিচ্ছেন ভারতের শীর্ষ সারির বহু তারকাও। দিলজিৎ দোসাঞ্জ, অরিজিৎ সিং, সোনাক্ষী সিনহা, সোনু সুদ, স্বরা ভাস্কর, অদিতি রাও হায়দারি, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি সুজা সহ বহু তারকা ছাত্র জনতার উপর বল প্রয়োগের তীব্র সমালোচনা করেছেন। যন্তর মন্তরে সিজেপির মঞ্চে গিয়ে সমর্থন জানিয়েছেন প্রকাশ রাজ, শাবানা আজমির মতো তারকারাও। এদিকে প্রশ্ন ফাঁস ইস্যুতে আলোচনা, কেন্দ্রীয় তদন্তের আভাস দিয়েছে মোদী সরকার। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীরা। আন্দোলনের জেরে লোকসভার অধিবেশন স্থগিত করা হচ্ছে। নিরাপত্তা শঙ্কায় দিল্লির মেট্রো স্টেশন সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা বন্ধ রাখা হয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। যদিও আমাদের একটা বিরতির সময় হচ্ছে, তারপরে মাসুদ কামাল ছোট্ট করে বরং একটু শুনি, তারপর বিরতির পর এসে বিস্তারিত আলোচনা করবো। ছোট্ট করে যদি বলেন যে ককরোচদের কেন মোদী সরকার বুঝতে চাইছে না। এটাতে যেভাবে দেখছি যে আমরা টিভিকে দেখছি, সমাজবাদী পার্টিকে দেখছি, অন্যান্য রাজনৈতিক দলগুলো এর সাথে জোটগুলো যুক্ত হচ্ছে, ফলে এটা কি বলা যায় যে মোদী সরকারের জন্য একটা বিপদ ঘণ্টা?
দেখেন মানে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটলে এক ধরনের রেজাল্ট, নেপালে ঘটলে আরেক ধরনের রেজাল্ট, ভারতের জন্য আরেক ধরনের রেজাল্ট। কারণ ভারত তো অনেক বড় একটা দেশ, এই প্রান্তের সঙ্গে ওই প্রান্তের চিন্তার মিল নাই, এটা কিন্তু বাস্তবতা। কাজে যে কারণে এখানে যদিও ঘটনাটা দিল্লিতে ঘটতেছে, তারপরেও এটা বড় একটা ঝাঁকুনি, বড় একটা ঝাঁকুনি। ভারতে এভাবে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হয়েছে এ ধরনের ঘটনা সম্ভবত নেই। ভারতের সরকার চেঞ্জ হয় ইলেকশনের মাধ্যমে, সবসময় আমি তাই দেখে আসছি। এবং এটা হলো ওই ওদের সাইজের কারণে, কিন্তু সাইজ কিন্তু ম্যাটার করে। তো যে কারণে কিন্তু এটা ঝাঁকুনি, এটা বড় ধরনের একটা ঝাঁকুনি। কারণ এই জিনিসটা ইয়াং জেনারেশন এখানে একত্র হয়ে গেছে। এখন মনে করেন মানুষের মধ্যে এই তথ্য মানে বিনিময়ের যে মাধ্যমটা, সেটাও তো চেঞ্জ হয়ে গেছে। দ্রুতবেগে কিন্তু সবাই সব কিছু জেনে যাচ্ছে। যতই দিন যাবে ততই ইয়াংরা, ভারতে যেমন আপনার একটা উদাহরণ দিয়ে বলি, কিছুদিন আগে পাঞ্জাবের কৃষক বিদ্রোহ ছিল একটা, ওরা কিন্তু দিনের পর দিন কিন্তু অবস্থান নিয়েছিল রাজপথে, হ্যাঁ, কিন্তু সেটাও কিন্তু ভারতের সরকারকে টলাতে পারেনি। ভারত সরকার জাস্ট ইগনোর করছে, টলাতে পারে, ওয়েট করছে। কিন্তু ওইটার সঙ্গে আবার এই স্টুডেন্টদেরটা মেলানো যাবে না, কারণ ওটা কৃষকরা ছিল তো, স্টুডেন্টরা। আর এর সঙ্গে ওটা কেবল পাঞ্জাবের আন্দোলন ছিল, আর এর সঙ্গে কিন্তু পুরো দেশের, কারণ যে নিটের যে পরীক্ষার যে কেলেঙ্কারি, এর সঙ্গে কিন্তু পুরো ভারতবর্ষের স্টুডেন্টরাই জড়িত কিন্তু। কাজে আমার মনে হয় এটা যদি মোদী সরকার ওই আগের মতো করে মানে ড্যাম কেয়ার ভাবে কোনো পাত্তা দিলাম না, এই মানসিকতা নিয়ে কাজ করে, তাহলে মনে হয় মোদী সরকারকে একটা মূল্য দিতে হবে, বিশেষ করে আগামী নির্বাচনে তো দিতেই হবে। তাহলে আমি এই জায়গা থেকে একটু বিরতি নেই, বিরতির পর ফিরে এসে প্রফেসর নুরুল আমিন আপনার কাছেও জানতে চাইবো এটা কি শুধুমাত্র একটা ঝাঁকুনি হিসেবেই আমরা দেখব কি না, পাশাপাশি এটাও একটু জানতে চাইবো যে যেভাবে দাবিগুলো উঠছে, তাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, একই সঙ্গে কংগ্রেসেরও দাবি ঢুকেছে, অমিত শাহ সহ পদত্যাগ এবং আরও কয়েকটা দাবি, সেগুলো আসলে কতটা সহজে সেই দেশের সরকারের জন্য মানাটা সহজ হবে কি না, আমি একটু বিরতির পর ফিরে সেই বিশ্লেষণ জানতে চাইবো। ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবারও আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমাদের সাথে আছেন মাসুদ কামাল, আছেন প্রফেসর ডক্টর নুরুল আমিন। নুরুল আমিন, বিরতির আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, এটাকে শুধুই ঝাঁকুনি হিসেবে দেখবো আমরা? আমি জাস্ট মাসুদ কামালের সাথে প্রথম অংশে আমি একমত পোষণ করছি। তার কারণ আমরা দেখব ভারতের আগে যে ঘটনাগুলি এই উপমহাদেশে ঘটেছে, বিশেষ করে শ্রীলঙ্কাতে, বাংলাদেশে, নেপালে, সেই ক্ষেত্রে আমরা দেখব এই তিনটি দেশ কিন্তু ছোট। ভারতের সাথে যদি আমরা তুলনা করি, বাংলাদেশকে দেখব প্রায় 25-26টি দেশ নিয়ে, এবং বাংলাদেশ নিয়ে ভারত, তারপর শ্রীলঙ্কা তো আরও ছোট অবস্থা, নেপালে। সেই ক্ষেত্রে আন্দোলনটা যেমন সহজভাবে ছাত্র জনতা করতে পেরেছিল, কিন্তু ভারতের ক্ষেত্রে একটু অসুবিধা হবে মনে করেন। সহজভাবে আমি যদি বিশ্লেষণ করি, মনে করেন কাশ্মীরে বিজেপি শক্তিশালী না, আবার দেখবেন পশ্চিমবঙ্গে হঠাৎ করে নির্বাচনটার দিকে এসে কিছু শক্তিশালী হয়েছে, নির্বাচনটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল রূপ ধারণ করেছে। কিন্তু আবার আমরা দেখব তামিলনাড়ুতে কিন্তু জাস্ট মানে বিজেপি প্রায় উঠে যাওয়ারই অবস্থা, অপোজিশন পার্টি আছে এবং অন্যান্য পার্টিগুলো শক্তিশালী। ফলশ্রুতিতে বিশাল দেশ তো, সেই প্রেক্ষাপটে আমরা দেখবো যে এমন একটি আন্দোলন হয়ে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে পারবে না খুব সম্ভবত, কিন্তু প্রচন্ড ঝাঁকুনি দিবে জাস্ট ভারতের রাজনীতির ভিত্তিতে। কি জন্য ঝাঁকুনি দিবে? যেন এই ভারতকে নিয়ে কিন্তু শুধু ভারতবাসী না, সারা পৃথিবী অহংকার বোধ করতো কি নিয়ে, তার নির্বাচন ব্যবস্থা নিয়ে, তার গণতন্ত্রকে নিয়ে। কিন্তু বিজেপি আসার পরে প্রথম দিকটা কিন্তু এত কন্ট্রোভার্সির দিকে যায়নি। বিহারে নির্বাচন, পরবর্তী পর্যায়ে আমরা দেখব পশ্চিমবঙ্গে নির্বাচন, এই নির্বাচনগুলিকে কিন্তু আমরা দেখব কন্ট্রোভার্সির মধ্যে ফেলে দিয়েছে। আর তাছাড়া ককরোচ জনতা পার্টি জাস্ট ওই যেভাবে জনতার সমর্থনটা নেওয়ার জন্য, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বলতে চাই, যেটা করা হয় আমরা ব্যাখ্যা করি যে বিভিন্ন গ্রিভেন্সেসগুলোকে রাষ্ট্রের মধ্যে আর্টিকুলেট করে পলিটিক্যাল পার্টি কার কোথাও ক্ষোভ আছে, ওই ক্ষোভটা আর্টিকুলেট করে জনতার মধ্যে ছেড়ে দেয়। ককরোচ জনতা পার্টি কিন্তু তাই করতেছে ওরা সেদিনের কিন্তু, এবং ওরা কিন্তু প্ল্যান এটা আগাচ্ছে। কি করতেছে? যে মোদী সরকার যে এই যে অপকর্মগুলি করতেছে, এগুলি সামনে তুলে নিয়ে এসছে। আবার চোখের সামনে আছে নির্বাচন ব্যবস্থা, মুসলমানদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া, কারণ মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, তাহলে ইচ্ছাকৃতভাবে তারা এটা করতেছে। তারপরে আবার দেখা যাচ্ছে আপনার যে সমস্ত এলাকাতে ওরা দেখবে যে
আপনার ভোট কম পাবে, সেই এলাকাগুলিতে আবার জাস্ট অন্য পন্থা অবলম্বন করে, বিভিন্ন পন্থা। তো এগুলো কিন্তু আমরা দেখবো যে জাস্ট ভারত ও সাধারণ জনগণ, তাদের একটা অহংকার আছে, ভারত একটা গণতান্ত্রিক দেশ। সেই ক্ষেত্রে মোদি কিন্তু এই বর্তমান কয়েক বছর যাবৎ খুব জাস্ট অগণতান্ত্রিক ভাবে চালাচ্ছে। ফলে সেখানকার ধরেন নির্বাচন ব্যবস্থা কিংবা তাদের বিচার বিভাগ নিয়ে অনেক ধরনের গৌরবের কথা বলা হয়। আমরা কিছু আলাপ ভারতের বিচারপতিরা কিন্তু আমরা দেখবো অনেক সময় কিন্তু ক্ষমতাসীন সরকারের বিপক্ষে, অর্থাৎ সঠিক কনস্টিটিউশনের আঙ্গিকে তারা রায়টা দিয়েছে। আমরা দেখবো আমাদের মতো যে 15 বছর আগে, যে 15 বছর যাবত যেইভাবে আমাদের দেশ পরিচালিত হচ্ছিল, আমরা বিগত দিনের সরকারের কথা বলি, একইভাবে কিন্তু আদালত থেকে জাস্ট সিদ্ধান্তগুলি প্রণয়ন করা হয়। ফলশ্রুতিতে আমার মনে হয় সাধারণ জনতা কিন্তু আর জাস্ট ওটাকে গ্রহণ করতেছে না। আর বর্তমান তো প্রকৃতপক্ষে এটা আমাদের স্বীকার করতে হবে, শিক্ষার মান চতুর্দিকে তো শিক্ষা ব্যবস্থা মানে প্রসারিত হয়েছে এবং সারা দুনিয়ায় কিন্তু আমাদের সামনে এসে পড়ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর ফলে জাস্ট আন্দোলনগুলি বেগবান হবে এবং আমার মনে হয় নেক্সটে যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনে মনে হয় প্রচন্ড রূপে একটা ঝাঁকুনি দিতেও পারে মোদী সরকারকে। জি, মাসুদ কামাল, এটা যে শুধুমাত্র ধরেন নিটের বিষয়টা বা নিট পরীক্ষার বিষয়টা সামনে এসছে তা তো নয়। সেখানে বলা হচ্ছে যে সেখানকার রাজনৈতিক নেতৃত্বের প্রতি সে এলাকার যুব সমাজের একটা গভীর হতাশা আছে। অর্থনৈতিক বৈষম্য থেকে শুরু করে শিক্ষা কর্মসংস্থানের বিষয়গুলো যখন প্রকটভাবে এসছে, তখন যুব সমাজকে বলা হচ্ছে যে তারা শুধু নিজের স্বার্থে নয়, সবার স্বার্থে তারা লড়ছে। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে যে এই যে পরীক্ষা প্রশ্নপত্রকে যদি আমরা একদম পিন পয়েন্ট করি, তাহলে বাংলাদেশেও জন্য কি এর কোনো বার্তা আছে কিনা? কারণ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পরিসংখ্যান সামনে হাজির করে, সেখানে 2011 থেকে 14 পর্যন্ত বলা হচ্ছে 63টা পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। খুবই সাম্প্রতিক সময় বাংলাদেশের শিক্ষার্থীরা শুধু একটা মন্তব্য করে কীভাবে মাঠে নেমেছিল। ফলে আমাদের জন্য আগাম কোনো বার্তা আছে কিনা? না, এটা ওভাবে মিলানো যাবে না। এই কারণে যেন 2013-14 ওই আলাপ বাদ দেন, ওইটা তো ভাই একটা অন্যরকম শাসন ছিল, ওটা বলে লাভ নেই। এখন যেটা হচ্ছে, এইবার যেটা হয়েছে, এটা তো আসলে প্রশ্নপত্রের কারণে, এটা মূলত এই আন্দোলনটা হয়েছিল আপনার একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষা অনুষ্ঠানের প্রতিবাদে। মূল কারণটা কিন্তু ওইটা, একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে যখন মানুষ ঘরে থাকতে পারতেছে না, বাইরে বেরোতে পারতেছে না, সারা দেশে পানি হয়ে গেছে, পরীক্ষা হলগুলো ডুবে গেছে, তখনও পরীক্ষা হওয়ানোর যে তুমি এই জন্য এই আন্দোলনের এই কারণে। কিন্তু ওইটা প্রশ্নপত্রের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি মনে করি ওটা একভাবে না। বাট একটা জিনিস কিন্তু মেসেজটা এই জায়গাটাতে, যে ইয়াং জেনারেশন, তরুণ যারা, এরা হয় কি জানেন, আমি প্রবলেমটা কোথায় আসলাম বলি, জেনারেশন গ্যাপটা হচ্ছে রিয়েল প্রবলেম। যে ইয়াং যারা, তারা এত দ্রুত অগ্রসর হচ্ছে, নানা এদের কাছে তো মনে করেন তথ্যের বাতায়ন তো উন্মুক্ত, তারা কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু নিজেদেরকে এনরিচ করতেছে, প্রতি মুহূর্তে তারা নতুন নতুন জ্ঞান পাচ্ছে। তো এদের সঙ্গে আগের জেনারেশনের লোক যারা আছে, মনে করেন আমাদের যারা জেনারেশনের লোক আছে, আমরা এদের সঙ্গে খাপ খাওয়াইতে পারছি না। আসলে আমরা পিছিয়ে যাচ্ছি কিন্তু, এবং আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব যারা আছে, এরা তো আরও পারতেছে না, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব নট অনলি হিয়ার, আমাদের এই সাবকন্টিনেন্টে ধরেন, এবং এমনকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও ধরেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও দেখবেন আপনি পলিটিক্যাল লিডারদের নিয়ে এই সমস্ত ইয়াং জেনারেশন যে ট্রল করে, আপনি শুনলে আপনার মাথা গরম হয়ে যাব যে কি করতেছে, কি বলতেছে এদেরকে। কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে তো জেনজির বিক্ষোভে সরকার পাল্টে যায়, এরকম তো নমুনা কি দেখা যায়? না, থার্ড ওয়ার্ল্ডে হয়, আমাদের এখানে যেমন হয়, নেপালে যায় না। কেন আমি বলি আপনাকে, এটার পিছনে মূল কারণটা বলি, এটা হলো এটা স্যার আরো ভালো বলতে পারবেন। পাল্টে যায় না এই কারণে যে ওইখানে কিন্তু এই পলিটিক্যাল যে আপনার কালচার, এটা কিন্তু এটা মানে প্রাতিষ্ঠানিক রূপ পাইছে। কারণ ভারতের সরকার পাল্টাবে না, আপনি শিওর থাকেন। কারণ এখানে মানে ওখানকার মানুষ মনেই করে যে সরকার পাল্টানোর একমাত্র পদ্ধতি হলো ভোট, তারা এর বাইরে কিছু চিন্তা করে না। কিন্তু দাবি আদায় হবে, হয়তো হবে না, অথবা না হলে আগামী ইলেকশনে তার প্রভাব পড়বে। কি হবে আমি জানি না, হয়তো আগামী ইলেকশনের প্রভাব পড়বে। তো সরকার পাল্টে যায় না। আমেরিকায় কি কম হয়েছে? আমেরিকা আন্দোলন হয় নাই ইয়াংদের মধ্যে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয় নাই, হয়েছে, কিন্তু সরকার পাল্টায় না। কারণ ওদের যে পলিটিক্যাল যে ইনস্টিটিউশন, যেটা এটা ইনস্টিটিউশনাল শেপ পাইতে হবে, তো ওটা ওখানে আছে।
যেটা আমাদের এখানে পাইনি এখনো। আমরা কিন্তু এখনো মনে করি যদি খুব দুঃশাসন চলে, আপনি দেখবেন যে চায়ের আড্ডায় বলে এই তাহলে কি সামরিক শাসন আসবে? আরে সামরিক শাসন তো কোনো শাসনই না। সামরিক শাসন তো আপনি পলিটিক্যাল সায়েন্সে উনি তো টিচার, উনি বলুক সামরিক শাসন যে একটা অপশন হতে পারে, এটাই তো সায়েন্স স্বীকার করে না, কিন্তু আমরা এটাও ভাবি। জি, প্রফেসর নুরুল আমিন, যদি আপনি ছোট্ট করে বলেন যে সেখানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে হয় না, আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সরকারকে পাল্টে ফেলে জেনজি, কেন এটা হয় আপনি বলুন। আমি পাশাপাশি একটু পোডিয়ামে যাই, আমি একটু হয় কেন অনলাইনগুলো দেখতে চাই। কামাল সাহেব সুন্দরভাবে বলছে, যে সমস্ত দেশগুলিতে পলিটিক্যাল ইনস্টিটিউশন একটা ভিত্তি স্থাপন করতে পারে, ওই সমস্ত দেশগুলিতে সাধারণত সরকার পরিবর্তন হয় জনগণের রায়ের মাধ্যমে হয়। আর যেখানে পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো প্রতিষ্ঠিত হয় না, সেইখানে কিন্তু প্রকৃতপক্ষে জনগণের গ্রিভেন্সেসটা বেড়ে যায়। তার কারণে ওই যে আইনের শাসন থাকে না, তারপর নির্বাচনের মাধ্যমে তার নির্বাচিত সরকার গঠন করতে পারে না, অর্থাৎ লেজিটিমেসি ক্রাইসিস দেখা দেয়, তার ডিস্ট্রিবিউশন ক্রাইসিসও দেখা দেয়। দেখবেন আপনার বিভিন্ন জায়গায় লুটপাট করতেছে অথবা সম্পদের পাচার করতেছে। বিভিন্ন জিনিসগুলি যখন আমাদের মতো দেশগুলোতে আসে, পশ্চিমা দেশগুলোতে কিন্তু তা না, কারণ ওইখানে ইনস্টিটিউশনের সম্মুখীন হয়। আদালত, ট্রাম্পের কথাই ধরি আমরা, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা, উনি দেখেন আপনার জাস্ট ওই যে ইমিগ্রেন্টদের নিয়ে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করছেন, কিছুদিন আগে দেখবো আমরা কোর্ট থেকে কিন্তু ওনার জাস্ট যে আদেশটা সেটা বাতিল করে দিয়েছে। এবং দেখবেন আমরা ট্যারিফ সম্পর্কে মাঝে মাঝে যে সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন দেশের উপরে, সেটাও কিন্তু আদালত খর্ব করে দিয়েছে তার ক্ষমতাটাকে। এটা কিন্তু যে সেপারেশন অফ পাওয়ার, যেটা এই ধরনের জিনিস সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ফাংশন করে আসলে। রাইট, আমি একটু অনলাইনগুলো দেখি এবং সুযোগ থাকলে আপনাদের ছোট্ট করে মন্তব্য জানতে চাইব নিশ্চয়ই। প্রথম আলো এখন পর্যন্ত যে তাদের অনলাইন পোর্টালে আপডেট করেছে, সেখানে বলছে জামায়াত থেকে বহিষ্কার এমপি নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা, সম্ভবত তার ড্রাইভার যিনি আছেন তিনি এই মামলাটি করেছেন। বিএনপি কর্মী ইব্রাহিম হত্যা, প্রতিশোধ নাকি মাদক নিয়ে দ্বন্দ্ব, একটা প্রতিবেদন করেছে। এবং ভারতের ককরোচ আন্দোলন বাংলাদেশকে যে বার্তা দিচ্ছে, ইরানকে পরাস্ত করতে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল, সংকট সমাধান কি, এই যুদ্ধটাও নিশ্চয়ই আলোচনার দাবি রাখে। কিন্তু আজকে মনে খুব একটা সুযোগ হবে না আপনাদের কাছ থেকে মন্তব্য জানার। আরেকটি অনলাইন পোর্টাল দেখি, তার সর্বশেষ আপডেটটা দেখেই আজকের অনুষ্ঠান শেষ করতে চাইব। জামাত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে, এটা নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করেছি। অনশন ভাঙবেন না সোনাম ওয়াংচুক, আন্দোলন চালিয়ে যাবে ককরোচ জনতা পার্টি। সোনাম ওয়াংচুক একটা বড় ভূমিকা পালন করছেন এই আন্দোলন জুড়ে। রাজনৈতিক কার্টুন জুলাইয়ের হাতিয়ার আঘাত করছে চেতনায়। যাই হোক, এখন পর্যন্ত প্রথম আলো এবং বিবিসি বাংলা যে তাদের আপডেট জানিয়েছে সেটা আমরা দেখলাম। যুগান্তরের কথাও একই রকম, এমপি নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা, এছাড়া পোশাক শিল্পে বিকাশের প্রতিবন্ধকতা দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর। এখন পর্যন্ত অনলাইন পোর্টালগুলোর এটাই আপডেট ছিল। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, আমার তো একেবারেই সময় নেই। অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল, একই সঙ্গে প্রফেসর ডক্টর নুরুল আমিন, আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্যের জন্য। আর এই ছিল আজকের নির্বাচিত খবরে। কাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।